সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে থিয়েটারিয়ান প্রযোজিত নাটক তারতুফ। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক 7 জন শিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনী সার্চ সোল সয়েল। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 28 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন করলাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ফারহানা আক্তার। শুভ সকাল। শুভ সকাল আপু, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। ফারহানা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এখন কি কি কাজ করা হচ্ছে তোমার? আপাতত পড়াশোনা করছি, বাংলাদেশ বেতারে কিছু মৌলিক গান করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি আমি শিক্ষকতা পেশায়ও নিয়োজিত আছি। আচ্ছা, সেটা কিভাবে, কোথায়? এটা হচ্ছে বাংলাদেশ বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে। আচ্ছা, সঙ্গীতের শিক্ষক হিসেবে? জি জি জি। সেখানে প্রায় 2 বছর ধরে আমি শিক্ষকতা পেশায় আছি। আমি আছি হচ্ছে মোহাম্মদপুর ব্রাঞ্চে। ওদের তো প্রায় 15-16টা ব্রাঞ্চ, তার মধ্যে আমি আছি মোহাম্মদপুর ব্রাঞ্চে। আচ্ছা, আর এখন কি এমনি কারো কাছ থেকে নিজে শেখা হচ্ছে কিনা? আপাতত বন্ধ আছে আর কি। এই শেখানো মানে সঙ্গীত তো তুমি এতদিন ধরে শিখে এসেছো এবং সঙ্গীতের উপরেই তোমার পুরো লেখাপড়া বা একাডেমিক পুরো ব্যাকগ্রাউন্ডটাই তোমার সঙ্গীতের উপরে। শেখানো ব্যাপারটা কতটুকু এনজয় করো, বা এটা আসলে কঠিন বলে মনে হয় কিনা কখনো কখনো? কারণ শেখাতে গেলে তো নিজে অনেক কিছু আসলে শিখতে হয়। আসলে শেখাতে গিয়ে আমি প্রতিনিয়ত নিজেও শিখছি। এটা দারুণ। এবং এমন কিছু দেখা যাচ্ছে যে আমার থেকেও আমার বাচ্চারা ভালো করতেছে। আমি একটা কাজ আমি ভালো করতেছি, কিন্তু আমার বাচ্চারা দেখাচ্ছে যে তারা আরো বেশি ভালো করতেছে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো শেখানো ব্যাপারটাও এনজয় করতেছি, কারণ এখনো আমি স্টুডেন্ট অবস্থায় যে আমি মানে টিচিং পেশায় আছি। এটা মাস্টার্স করছো? জি জি, আমি মাস্টার্স করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতের উপরে। জি, সঙ্গীতে। আমার মেজর হচ্ছে ফোক, লোকসঙ্গীত। লোকসঙ্গীতটা কেন বেছে নিলে, কেন ভালো লাগছে? আসলে ছোটবেলায় আমার হাতে খড়ি হয়েছিল আমার বাবার কাছে। আমার বাবা কোনো সঙ্গীত শিল্পী না, বা উনিও সাংস্কৃতিক মনা মানুষ, শুধু উনি শিক্ষক একজন মানুষ। কিন্তু থাকে না ওই যে গান ভালোবাসার যে একটা ব্যাপার। তো ছোটবেলা থেকে আব্বুর কাছে আর কি গান শুনতাম, শুনে শুনে আব্বুই আমাকে প্রথম মানে ভাওয়াইয়া গান শিখিয়েছিলেন। আমার যেটা প্রথম গান আর কি, সেটাই ছিল ভাওয়াইয়া। আচ্ছা। তো শুরুর দিকটাই আমি মানে অন্যান্য গান সম্পর্কে এত ধারণা ছিল না, ভাবতাম যে এটাই গান আসলে। এবং লোক গান দিয়ে আমার জার্নিটা আসলে শুরু। আর আমার দেশের বাড়ি যেহেতু রংপুর, ভাওয়াইয়াটা অটোমেটিকলি আমার চলে আসে। মাটির একটা টান থাকে। জি।
এখনো কি ভাওয়াইয়া গান গাওয়া হয় তোমার মাঝে মধ্যে? এখনো গাওয়া হয়। আমি চেষ্টা করি কোনো প্রোগ্রামে গেলে যদি আমার সুযোগ থাকে আমি অবশ্যই ভাওয়াইয়া গানটা করার চেষ্টা করি। আচ্ছা, এবং এমনও হয়েছে যে অন্যান্য আধুনিক গানের মধ্যেও থাকে না যে ভাওয়াইয়ার একটা ধাঁচ চলে আসে, আমি চেষ্টা প্রভাবটা করি কাজ করে। কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে হয় না। না। আচ্ছা, এখন তুমি নিজের মৌলিক গানের কাজ করছো না, মানে বেতারের সাথেই বেশি জি, জি। কাজ করা হচ্ছে। তো একজন শিল্পীর জন্য তো আসলে মৌলিক গানের কাজ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। তো সেটা কেন করা হচ্ছে না, বা কি মনে করছো সেই জায়গাটা নিয়ে কি পরিকল্পনা আছে তোমার? পরিকল্পনা সামনে আছে আমার অনেক কিছু, যদি আমি অবশ্যই সুযোগ পাই তাহলে অবশ্যই আমি মৌলিক গান করব, কারণ প্রত্যেকটা শিল্পীরই কিছু মৌলিক গান থাকা সেগুলো জরুরি। নিশ্চয়ই লোক আঙ্গিকের গানই হ্যাঁ, হবে। ইনশাল্লাহ। লোক আঙ্গিকের গানের কথা যদি বলি, সেটা তো একটা সমৃদ্ধ ভান্ডার, এখানে অনেক মহাজনের গান জি আছে। জি। তুমি বলছিলে শুধু ভাওয়াইয়ার কথা, কিন্তু ভাওয়াইয়া ছাড়া আর অন্যান্য কোন কোন মহাজনের গান গাইতে তোমার বেশি যেমন ভালো লাগে? পল্লীগীতি, বাউল, মারফতি, আধ্যাত্মিক যে কোনো গান, এগুলো তো গাইতে হবে। আসলে ভাওয়াইয়া তো একটা ধারা, লোকসঙ্গীতের বিভিন্ন ধারার মধ্যে ভাওয়াইয়া হচ্ছে একটা ধারা, এই আর কি। আচ্ছা, একটু জানতে চাইবো যে তুমি ছোটবেলায় কথা বলছিলে যে ছোটবেলায় বাবার কাছে শিখেছিলে, বা বাবার কণ্ঠে শুনে মনে হয়েছিল যে হ্যাঁ গানটা আমার জন্যই বুঝি। পরবর্তীতে কি কারো কাছে তালিম নেওয়া হয়েছিল? জি, আমার রংপুরে? আমি হচ্ছে লোকাল একাডেমিতে শেখা হয় আমার প্রথম গান, বাবার কাছ মানে বাবার পরে আর কি। সেটা হচ্ছে আমার বদরগঞ্জ থানা আমার বাসা, সেখানে লোকাল একাডেমিতে শিখি। আমার সঙ্গীত গুরু হচ্ছে আবুল কাশেম সরকার, উনি মারা গেছেন। আর হচ্ছে তারপরে আমি শিখি রংপুর শিল্পকলা একাডেমি, 4 বছরের কোর্স কমপ্লিট করি তখন তো সেখান নিশ্চয়ই থেকে। সব ধরনের গানই শিখতে, সব ধরনের গানই গাইতে। আসলে হয় কি, মানে কোথাও গান শিখতে গেলে আমাদের ওরকম ইয়া থাকে না, ধরা বাঁধা ধারা কোনো থাকে কিছু না যে থাকে এটাই না। শিখতে হবে, সব কিছু শিখতে হয়। ইভেন পড়াশোনার ক্ষেত্রেও সেম। আমার মেজর হচ্ছে লোকসঙ্গীত, কিন্তু আমাকে সব ধাজেরই গান শিখতে হয়েছে, উচ্চাঙ্গ, নজরুল, রবীন্দ্র, সব এই আর কি শিখতে হয়েছে। তারপরে আমি আইএম ইউজ করি দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজ থেকে। আচ্ছা, এটা কি ধরনের? এটা হচ্ছে ইন্টারমিডিয়েটই, আচ্ছা, এটাও সঙ্গীতের উপরে। বাহ। আমার মনে হয় যে বাচ্চাদেরকে সেই দিকেই দেওয়া উচিত, যাদের আগ্রহ যেদিকে, জোরপূর্বক ডেফিনেটলি চাপিয়ে দেওয়া আসলে উচিত না। সেক্ষেত্রে আমার ফ্যামিলি ছিল প্রচন্ড সাপোর্টিভ, সাপোর্ট ছাড়া আসলে এত দূর আসা সম্ভব না। একেবারেই না। আমি যখন যেটা করতে চেয়েছি, আব্বু মানে এখনো পাশে থাকেন, এই পাশে যে আছেন। মিউজিক কলেজে পড়বা এবং মিউজিক নিয়েই আসলে লেখাপড়াটা করবা, তোমার এটা কি তোমার ডিসিশন ছিল নাকি আঙ্কেল ভীষণ রকম ভাবে চেয়েছিলেন বলে? আমারও ছিল ইচ্ছা এবং আব্বুও চেয়েছিলেন যে আমি আমার সঙ্গীত নিয়ে কাজ করি, গবেষণা করি এবং লোকসঙ্গীতকে মানে আরো নতুনভাবে নতুন প্রজন্মের কাছে নতুন কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো এই ইয়া থেকে। আর যখন শিল্পকলায় গান শিখতাম তখন তো অনেক ছোট ছিলাম, আসলে সবাই বলতো যে এত সুন্দর কণ্ঠ, ভালো গান করো, তুমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করতে পারো। তখন থেকে মনে আমি হয়েছিল, জানলাম একটু যে না, confident feel করা। হ্যাঁ, যে আসলে সঙ্গীতেও পড়াশোনা করা যায়। অনেকেই তো বুঝে না যে সঙ্গীতে এরা মনে হয় শুধু গান গায়, বলে যে, কিন্তু আমাদেরও আসলে সব বিষয়ে পড়তে গানটাকে হয়। জেনে বুঝে জি। গাইলে সেটার অন্যরকম একটা উপস্থাপন তৈরি হয় আমার কাছে মনে হয়। আমাদের শুধু গান গাওয়া না, গান সম্পর্কে, গানটা কিভাবে হলো, কার গান, সেই লেখক সম্পর্কে, সেই গীতিকার সম্পর্কে, সেই সুরকার সম্পর্কে, এবং গানের প্রত্যেকটা কথা, মানে সবকিছু জেনে বুঝে যে একটা গাওয়ার ব্যাপার। সেগুলো প্রথম স্টেজে কবে ওঠা হয়েছিল এটা মনে আছে কি? 2000 মঞ্চে গান গাইবার অভিজ্ঞতা 8 সালে, সম্ভবত 2007-8 সালে। তখন অনেক ছোট, অনেক ছোট, ক্লাস 2-3-তে পড়ি আমি। আচ্ছা, তখন মানে অন্যরকম অবস্থা। আসলে এই অভিজ্ঞতার কথা আমি বলতে পারবো না। মানে আমার আসলে গান গাওয়ার ব্যাপারে আমি প্রচন্ড সাহসী ছিলাম ছোটবেলা থেকেই। ইভেন আমার আব্বু অলওয়েজ স্টেজের পিছনে দাঁড়ায় থাকতো, বলতো যে না আছি, সমস্যা হবে না। এবং আমার যে সাহসটা ওখান থেকেই মূলত। এবং ছোটবেলায় যত প্রোগ্রাম করেছি, কাজ করতো না কখনো না স্টেজে আব্বু আছে, ভুল হবে না। কিন্তু যখন আসলে মানে বড় বড় শিল্পীরা থাকতো, আমি তো অনেক ছোট ছিলাম, পিচ্চি ছিলাম, তখন একটু ভয় লাগতো যে ওরা তো অনেক সুন্দর করে গাবে, আমি পারবো কিনা, আমার কেমন হবে। এটা তোমার প্রথম মনে আছে কিনা যে প্রথম কোন গানটি গেয়েছিলে একদম প্রথম মঞ্চে উঠবার? জি, ওটাও মনে আছে, আমার সোনার ময়না পাখি। মানে সেটাও লোকগান, কিন্তু আমি যে গানটা শিখেছিলাম ওইটাও লোকগান। যে গানটা আব্বুর কাছে শিখেছিলাম সেটা হচ্ছে ভাওয়াইয়া। এখন পর্যন্ত মঞ্চে উঠে কতক্ষণ গান গেয়েছো? মানে আনুমানিক 2 ঘন্টা বা 3 ঘন্টা, কতক্ষণ গান গাওয়া হয়েছে? 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা, তাও তো অনেক। সেই এনার্জিটা আমার এখন নাই। আমার কাছে মনে হয় কি,
ছোটবেলায় আমাদের বেশি ইয়ে থাকে, বড় হওয়ার পর আসলে দেখা যাচ্ছে যে প্র্যাকটিসটা কমে যায়, রেওয়াজ কমে যায়, পড়াশোনার দিকে ফোকাস করতে গিয়ে এই দিকটা মানে ব্যালেন্স হয় না ব্যালেন্স আসলে। করাটা হ্যাঁ, ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট আসলে। তারপরে তো অনেক কিছু সামনে চেষ্টা, তুমি হ্যাঁ, চলছো। হ্যাঁ। চেষ্টা করছি গানের সাথে থাকার, আছি ইনশাল্লাহ থাকবো। বেতারে কিভাবে এনলিস্টেড হলে বাংলাদেশ বেতারে কবে? বাংলাদেশ বেতারে আমি এনলিস্টেড হয়েছি 2018 সালে। তখন বহিরাঙ্গন একটা প্রোগ্রাম মানে বাংলাদেশ বেতার আর কি আয়োজন করেছিল, সেখানে বহিরাঙ্গন প্রোগ্রাম হয়েছিল আমাদের বদরগঞ্জ থানায়। আচ্ছা। তো সেখান থেকে আমি এনলিস্টেড হয়েছি 2018 সাল থেকে। পরে যখন ঢাকায় আসলাম তখন এনওসির মাধ্যমে ঢাকা বেতারে ট্রান্সফার হইলাম আর কি। ভাবলাম যে এখানেই যেহেতু থাকি, আর মিউজিক কলেজ আর বেতার বাংলাদেশ একদম। বেতারে তো তোমার এখন পর্যন্ত বেশ কিছু মৌলিক গানের কাজ করা হয়েছে। প্রথম মৌলিক গান সম্পর্কে একটু জানতে চাইবো। প্রথম মৌলিক গানের সম্পর্কে যদি বলতে যাই তাহলে খুবই ভালো ছিল, যিনি মানে সুরকার গীতিকার ছিলেন ওনারাও খুব আন্তরিক ছিলেন এবং সব মিলে আর কি ভালো হয়েছে। চেষ্টা করছি ভালো করার। মানে একটু নার্ভাসনেস কাজ করছিল না মৌলিক গান বলে কথা? হ্যাঁ অবশ্যই, কারণ নিজে ওনারা আসলে তো একটা রেকর্ড পাঠায়, সেটা শুনে শুনে তোলার একটা ব্যাপার থাকে, এবং আমি কিভাবে গাবো, তারা যেভাবে চাচ্ছে আমি সেভাবে ডেলিভার দিতে পারছি কিনা বা পারবো কিনা, এটা একটা টেনশন কাজ করছিল। বাট আলহামদুলিল্লাহ ফাইনালি ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, এমনিতে কি চিন্তা আছে মানে মিউজিক নিয়ে তো অনেকে অনেক রকম ভাবে কাজ করছে, মূলত এখন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া বেসড কাজগুলোই তো বেশি হচ্ছে, যার যার মতন চ্যানেল থাকে কিংবা পেজ থাকে, সে তার গানগুলো রেকর্ড করে রিলিজ করছে। তুমি কিভাবে কাজ করছো? আমি আসলে পড়াশোনা করছি বর্তমান, কিন্তু আমি চাই যে ভবিষ্যতেও আমার সঙ্গীতটা পাশে রেখেই, সঙ্গীতের সাথে যেন থাকতে পারি, যেন সঙ্গীতটাকে পাশে রেখেই ইয়ে করতে পারি, সেই চেষ্টাই থাকবে। সঙ্গীতে এবং এখন তো যেহেতু তুমি শিক্ষকতাও করছো, এই শিক্ষকতাটা ধরে পরবর্তীতে রাখবার হ্যাঁ চেষ্টা করব ধরে রাখার, এবং গবেষণার দিকটাতে আমার একটু অনেক আগ্রহ আছে যে সঙ্গীত নিয়ে যদি গবেষণা করা যায়, নতুন প্রজন্মকে যদি কিছু জানানো যায়, তাহলে এটা আমার জন্য, আমি নিজেও অনেক মানে ভাগ্যবান মনে করব নিজেকে। আঙ্কেল কি বলেন তোমার কাজ দেখে? আব্বু সবসময় সাপোর্টিভ। হ্যাঁ, আব্বু সবসময় মানে বলে যে পড়াশোনা ঠিক রাখতে হবে, পড়াশোনার পাশাপাশি গানও ঠিক রাখতে হবে। নতুন শিল্পীদের জন্য কিন্তু শুরুর দিকে কাজ শুরু করাটা, বিশেষ করে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে কাজ শুরু করাটা খুব চ্যালেঞ্জ হয়ে যায়। তোমাকে আমি নিউ কামারই বলবো, একজন নতুন আর্টিস্ট হিসেবে তুমি কি কি চ্যালেঞ্জ ফেস করো? তোমার কাছে কি মনে হয় যে এই জায়গাগুলো আরেকটু ভালো হলে সহজ হতো অনেক কিছু? যেমন অনেক সময় গানের কথা এবং সুরের যে ব্যাপারটা থাকে, সেটা আমার কাছে মনে হয় যে এই সুরটা যদি এভাবে হতো তাহলে হতো। কারণ দেখা যাচ্ছে আপনি একটা গান সুর করলেন, আমার কাছ থেকে নতুন কিছু সুর আসতে পারে, বা আমিও গাইতে গাইতে একটা মনে হচ্ছিল যে না এটা এরকম, এটা একটু এরকম হলে ভালো হতো, বাট ওই বিষয়টা অ্যাপ্লাই করতে পারি না, কারণ যে যেভাবে সুর করে কিছু বাউন্ডারি এই থাকে। বিষয়টা আসলে মনে হয় যে না ওইটা আমার জন্য একটু কষ্ট, কারণ আমার ভিতরে যেটা আছে সেটা আমাদের নিজের ভিতরে স্কিপ করে আমাকে ক্রিয়েটিভিটি তৈরি হতে থাকে, তাই না? স্কিপ করে তারটা আমাকে করতে হচ্ছে। কখনো কি গান টুকটাক নিজে লেখা বা সুর করা এই ব্যাপারগুলো আসে? আসলে আমার আব্বু গান লেখেন, মানে এটা আমি বলবো যে গড গিফটেড একটা ব্যাপার। আব্বু যেহেতু সঙ্গীতেরও মানুষ না, আব্বুর প্রায় 30-40টার মতো গান লেখা আছে, মানে ওগুলো এখনো কোথাও ইয়ে হয়নি। তো আমি চেষ্টা করি 2-1টা করে গাওয়ার, মানে 2-1 লাইন করে গাওয়ার, কারণ আব্বুর লেখা গান আমি অন্যরকম একটা প্রাণ পাই। সেটা কি সুরগুলো আব্বু নিজেই সুর করেন, সব আধ্যাত্মিক টাইপের গান, তাহলে তো তুমি সেগুলো নিয়েও মৌলিক গানের কাজ করতেই পারো। ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যে আমি সেগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করব আর কি। অবশ্যই অবশ্যই, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আজকে আমাদের আয়োজনে এসেছো, সময় দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। ফারহানা, খুব 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 ভালো থেকো। আজকে আমাদের আয়োজনে এসেছো, সময় দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। দিন দিন অনেক অনেক উন্নতি করতে থাকো, এমনটাই প্রত্যাশা করছি। এনটিভিকেও অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য, আর আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় আপু। ভালোবাসা রইলো তোমার জন্য। ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।